আমার হাত নিয়ে করছে, মাসাজ করছে, এই তো ওনার আমার গায়ে হাত দিচ্ছে, ওনার গায়ে হাত দেওয়ার মানে চেষ্টা করছে। একটু একটু ভালো লাগতেছে, আবার ভয় লাগতেছে। মানে ভয় পাচ্ছেন, ভালো লাগে। পরে মোটামুটি তখন রাত্র 11টা বেজে গেছে। স্যারকে বলতেছে আর আমি তো বাসায় যাবো, মানে আজকে যাওয়ার দরকার নেই, তোমার বাসায় আমি বলে দিচ্ছি ফোন করে। তখন আমাদের টিএনটি ফোন ছিল। আচ্ছা। তো টিএনটি ফোনে ফোন করে বাবু বলি তো ও তো পড়াগুলো কমপ্লিট করতে পারে না, এমনকি কালকে করে পাঠাবো। আমি ঠিক আছে, অসুবিধা নেই। পরে পড়াশোনা করছি তো রাতের বেলা 2 স্যার 2 পাশে শুনছে, আমাকে মাঝখানে শুয়েছে। তো পরে অনেক কিছু খাওয়াইতেছে, একটু আদর করতেছি করতেছি, আস্তে 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 আমাকে কনভিন্স করে ফেলি ওনারা। আচ্ছা, কনভিন্স করে আমার সাথে সেক্সুয়াল সম্পর্কটা করে ফেলবো। আমার মনে আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন, সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, এর আগে আপুকে নিয়ে আমরা একটি প্রতিবেদন করেছি, আমরা দ্বিতীয়বার আবার আপুর সামনে হাজির। প্রথম পর্বতে তিনি ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া, তিনি কিন্তু মাস্টার্স কমপ্লিট করেছেন, সেটাও আমরা আস্তে আস্তে শুনবো। কিন্তু ক্লাস 8-এ যখন তিনি কিন্তু যে প্রাইভেট পড়তে গিয়েছেন, টিচারও তিনি তাকে কী ধরনের প্রস্তাব দিয়েছেন এবং একদিন বাসায় রাখার অফার করেছেন, সেই বিষয়গুলো। আচ্ছা আপু, তারপরে কী ঘটেছিল? তারপরে আচ্ছা, আপনার নামটা, যেহেতু আমরা দ্বিতীয় পর্ব, আপনার নামটা আরেকবার যদি বলেন। আমার নাম পুষ্পিতা নদী, এটা আমার গুরু মায়ের দেওয়া নাম। আচ্ছা, আমার আমরা কি পুষ্পিতা বলবো না নদী বলবো? পুষ্পিতা। পুষ্পিতা ভালো লাগে বললে? হ্যাঁ, পুষ্পিতাটা আমার গুরু মা আমাকে সবসময় ডাকতো। আমার মনে হচ্ছে কি আমার মাই আমাকে এইভাবে ডাকছে। আচ্ছা, যাই হোক, মানে তখন তো আপনার আর এই যে গুরুমা ছিল না, তখন তো মা ছিল। মাও ছিল, গুরু মাও ছিল তখনই? হ্যাঁ, আমার মা মানে যখন ক্লাস 8-এ পড়েন তখনই গুরুমা হয়ে গেছিল? না, যখন ক্লাস 8-এ তখন না, মানে তখন নবম তো শ্রেণীতে। আপনার ফ্যামিলিতে ছিলেন। না, আমি নবম শ্রেণীতে যখন পড়ি তখন আমি যেমন। আচ্ছা, তারপরে ওই যে টিচারদের সেই গল্পটা। আমার টিচার আমাকে আটকে রাখলো। আটকে রাখার পরে আপনার কি একটু ভালো লাগা তৈরি হয়েছিল? মানে আপনার একটু ভালো লাগা তৈরি ইচ্ছা ছিল থেকে যায়? হ্যাঁ, ভালো লাগা তো তৈরি হয়েছে। উনি আমাকে আমার হাত নিয়ে করছে, মাসাজ করছে, এই তো ওনার আমার গায়ে হাত দিচ্ছে, ওনার গায়ে হাত দেওয়ার মানে চেষ্টা করছে। একটু একটু ভালো লাগতেছে, আবার ভয় লাগতেছে। মানে ভয় পাচ্ছেন, ভালো লাগে। পরে মোটামুটি তখন রাত্র 11টা বেজে গেছে। স্যারকে বলতেছে আর আমি তো বাসায় যাবো, মানে আজকে যাওয়ার দরকার নেই, তোমার বাসায় আমি বলে দিচ্ছি ফোন করে। তখন আমাদের টিএনটি ফোন ছিল। আচ্ছা। তো টিএনটি ফোনে ফোন করে বাবু বলি তো ও তো পড়াগুলো কমপ্লিট করতে পারে না, এমনকি কালকে করে পাঠাবো। আমি ঠিক আছে, অসুবিধা নেই। পরে পড়াশোনা করছি তো রাতের বেলা 2 স্যার 2 পাশে শুনছে, আমাকে মাঝখানে শুয়েছে। তো পরে অনেক কিছু খাওয়াইতেছে, একটু আদর করতেছি করতেছি, আস্তে 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 আমাকে কনভিন্স করে ফেলি ওনারা। আচ্ছা, কনভিন্স করে আমার সাথে সেক্সুয়াল সম্পর্কটা করে ফেলবো। আমার মনে হচ্ছিল কি পৃথিবীটা অন্ধকার হয়ে যাচ্ছে, আমি এত কষ্ট। মানে আপনার লাইফে তখনই ফার্স্ট? হ্যাঁ, তখনই আমার ফার্স্ট। আচ্ছা, তারপর? আমার মনে হচ্ছে পৃথিবীটা অন্ধকার হয়ে যাচ্ছে, আমি খুব কষ্ট পাচ্ছি। কিন্তু কষ্ট পাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে একটা ভালো লাগে কাজ করতেছে। বলছি কি হ্যাঁ, এখানে তো একটু ভালো লাগতেছে, এই আনন্দটা কারোর সাথে শেয়ার করতে পারছি না। তখন কি খুব ভালো লাগা আস্তে আস্তে তৈরি হয়ে গেল। মানে দুইজনই আপনার সাথে এই ধরনের কাজ করেছে? হ্যাঁ, দুজনই করেছে। আচ্ছা, তারপরে? তারপর আমি বাসায় আসার পর অসুস্থ হয়ে পড়ি, 3 দিন হসপিটালে ছিলাম। আমি আর স্কুলে যাওয়া বন্ধ করে দিলাম। আচ্ছা, এবং আমি আর পড়াশোনা করবো না। আচ্ছা। কেন? বাবা বলতেছে কেন পড়াশোনা করবি না, তোকে নিয়ে অনেক আশা, এসে পড়াশোনা করো। না, আমি পড়াশোনা করবো না, এমনিতে নিজে থেকে। আমি নিজে নিজে একা একা গরম পানির ছাঁকা দিচ্ছি ক্ষত স্থানে। তারপরে বিভিন্ন ওষুধপত্র খাচ্ছি কিনে কিনে। ডাক্তারের সাথে কথা বলতে গেলে ডাক্তাররা ছিছি করছে, আমাকে সেবা দিতে চাচ্ছে না ওনারা। আচ্ছা, মানে অনেক অনেক ফেস করেছি। যখন আমি মোটামুটি 1 মাস স্কুলে গেলাম না, স্যারেরা বাসায় আসলো। ওই স্যার দুজনই আসলো। ওই স্যার দুজন? স্যার দুজনে এসে সরি আসলে ভুল করে ফেলছি, কিছু মনে করবে না, তুমি আসো, আমাদের দুজনের জন্য কেন স্কুল পড়াশোনাটা ছেড়ে দিই বাইরে এসে। তাই অনেকক্ষণ বুঝাইলাম, বাবাকে বলি আমি বুঝাইলে পড়াশোনা করবে। স্যার বুঝাইলাম, পরে আবার স্কুলে যাওয়া শুরু করবে। আবার স্কুলে? যখন ক্লাস 9। কিন্তু আপনার আরেকটা কথা আছে, আপনার ওই যে সেই বন্ধু, সে কি স্কুলে কন্টিনিউ যাওয়া আসা? হ্যাঁ, ও কন্টিনিউ যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তারপরে? আর আমি বরাবরই আমি যখন আমি 6, 7, 8, 9, 10 আমি বরাবর ফার্স্ট বয় ছিলাম।
আচ্ছা, আমি ফার্স্ট বয় যে ছেলেটা স্কুলে পড়াশোনা মানে পারতো না, ছাড়ারা ইয়ে করতো, বন্ধুরা ইয়ে করতো, সেই ছেলেটাই কি আপনার ফার্স্ট বয় হয়ে গেছিলেন একসময়? আমি সবসময় ফার্স্ট বয় ছিলাম। আপনার ভিতরে কি অন্য আমি কিছু কাজ করতো যে আমার আমার পড়াশোনা? মাঝে মধ্যে আমি দেখা গেল 2 কি 3 রোল নাম্বার হয়েছে আবার একে চলে আসছি। আচ্ছা আচ্ছা, আমার তারপরে? এই ফিলিং। কিন্তু তারপরও মানে স্যারদের একটা ইয়া ছিল যে তুই ভালো পড়াশোনা ভালো, কিন্তু মেয়েদের মতন করতেছিস কেন? ওই একটা কারণে আমাকে সবাই তাচ্ছিল করে ভবিষ্যতে। তারপর? ওনারা ভাবতো আমাকে দিয়ে চাকরি বাকরি কিছু হবে না, কোনো কিছুই হবে না আমাকে নিয়ে। ওনারা ভাবতো তো একদিন আমার কাশেম স্যার নামে একটা টিচার ছিল, সে আমার একটা ক্যাপ্টেনের ব্যাচ লাগাই দিচ্ছে। ক্যাপ্টেনের ব্যাচটা বলতে কি, যে ক্যাপ্টেন বলা হয় যে ফার্স্ট এখানে থার্ড তিনজনকে, ফার্স্ট ক্যাপ্টেন, সেকেন্ড ক্যাপ্টেন, থার্ড ক্যাপ্টেন। তো ফার্স্ট ক্যাপ্টেনকে দেওয়া হয়তো মনিটর, আর সেকেন্ড ক্যাপ্টেনকে দেওয়া হয়তো সহ মনিটর, আর থার্ড ক্যাপ্টেনকে দেওয়া হয়তো জাস্ট শুধু মানে আর কি একটা স্টার চিহ্ন দিয়ে একটা ব্যাচ দিত। তো আমাকে দিছে, তো আমাকে আমি ফার্স্ট মনিটর, আমাকে মনিটর দিচ্ছে। তো আমি ওই দিনটা একটু মানে আর কি বেশি পড়া মুখস্থ করতে পারি নাই, 4-5 লাইন মুখস্থ করছি। স্যার এসে আমাকে পড়াতে আমি পারি নাই, আমার ব্যাচটা টাইম না খোলাই নিয়ে গেছে। বলতে তোকে দিয়ে আর কোনো কিছু হবে না, আপনি ডিসকাউন্ট তোর দিয়ে পড়াশোনা হবে না, চাকরি তো দূর কথা, তোর বাবা মা শুধু টাকা নষ্ট করতেছে। ভিতরে এত একটা রাগ তৈরি হইলো যে আমি স্যারকে দেখাই দিব, পড়াশোনা আমি স্যারকে দেখাই দিব যে হ্যাঁ আমি পারি, আচ্ছা আচ্ছা, আমি পারি, কেন আমি পিছিয়ে যাবো ওনাদের কথা মতো। এই বন্ধু বান্ধব এরা তো সবাই আমার আপন না, আপন হইলে আমাকে আর আপন করে নিত, বলতো যে এইভাবে না এইভাবে কর, চেষ্টা করতাম নিজেকে একটু ঘোরানো। তখন মানে কি দেখাই দিব বলে আমি খুব রাগ নিলাম ভিতরে, পড়া এমনভাবে শুরু করলাম, রাত্র 1টা-2টা পর্যন্ত বেঁচে যাচ্ছে, মশা কামড়ে আমার পা ফুলে ফেলতেছে, আমি তাও করতেছি। আমার স্যার ছুটি দিয়ে দিছে, আমি না স্যার আমার ছুটির দরকার নেই, আমি পড়াশোনা করবো। আচ্ছা, তারপর থেকে আমি আর কোনোদিন ক্লাসে আমাকে টিচার এসে পড়া দেওয়ার সাথে সাথে রান্না করে গড়গড় করে বলছি না না শুনতে হবে পুরোটা। মানে আমি তো শুনে আমি কষ্ট করে রাত 2টা পর্যন্ত পড়ছি, আমি শোনাবো মার। আচ্ছা তো এরপরে এই যে আস্তে আস্তে স্যাররা দেখলো যে না আমি এখন পড়াশোনাই, স্যাররা একটু আস্তে আস্তে নরম হচ্ছে। আর আমাদের হেড স্যার ছিল আবুল স্যার, তো আবুল হোসেন স্যার আমাকে অনেক আদর করতে বলতো না ও তুমি এই টাইপের হোক, আমাদের স্কুলের একটু গল্প। তখন আমি মানে ক্লাস 9-এ 8 থেকে ক্লাস 9-এ উঠলাম, আমি ফার্স্ট বয় হলাম। তো আমি বড় মারধর করে বাসায় আসার পরে, কিন্তু ফার্স্ট বয় কিন্তু মেয়েদের আচরণটা ছাড়তে পারিস না কেন, তোর জন্য কেন রাস্তায় বের হইতে পারি না, তোর জন্য কথা শুনতে পারি না। একদিন বাবাকে পরিবারের সমাজে হেওয়া হচ্ছে, বাবা মসজিদে গেছে, বাবার সাথে বাবার কলিগরা অনেক বলতেছে আহা গিটার পাও নাই, তোমার ছোট পোলাটা এরকম কিন্তু অনেক ধরনের বাজে কথা বলছে। আমি তো অত কিছু জানি না, বাবা একটু আমাকে জাস্ট সঙ্গে করেছে, বাবা হয়তো অনেক বাজে কথা বলছে। ওর বাবা আয়সা মায়ের বলছে যে তোমার পোলার একটু হও, আমি মসজিদে একটু জোরে বলছে। হ্যাঁ, মা আয়সা আমাকে ইচ্ছা মতন মারলো, আমার বড় আপা আমাকে আমার ঘর বাসার কোনায় একটা খেজুর গাছ ছিল, আমাকে খেজুর গাছের সাথে বাইথা আমাকে খেজুরের ডালা দিয়ে পিটাইছে। আমার খেজুরের কাঁটা আমার শরীরে কয়েক জায়গায় বিঁধে গেছে, ব্যথায় আমি টিকতে পারিনি, সারা রাত কান্না করছি। বলবি যা পড়াশোনায় ছেড়ে দেবো, আর পড়াশোনাই করবো না, আর কোনো কিছুই দরকার নেই, আমি পরিবারেই থাকবো না। এত বাধা, এত বকাঝকা, আমি রাস্তায় বেরোয় চলে গেছি। রাস্তায় বেরোয় আনলাম কই যাবো, কার কাছে যাবো, কি আমার খাওয়া দিব, পড়া দিব, আমি নিজের স্থানীয় বাড়ি করে এখানে আমি অজানা পথে বেড়াই গেছি। যখন পাকা মসজিদের একটু পীরের বেলা পাকা মসজিদের সামনে গেছি, তখন থেকে 3-4টা হিজড়া দোকান থেকে তোলা তুলতেছে। একটা হিজড়া ইসা একটু বয়স্ক টাইপের, সে এসে বলে তার আচরটা নিয়ে আমার মাথায় ছুঁয়ে তুই তো আমি ঘুমাতে নি, হ্যাঁ শোন এই যে তোর মাথায় আমি আচল রাখছি না, আচল মানে কি আচলে তালে যেমন মা তার সন্তানদেরকে আশ্রয় দেয়, আমি তোরে আশ্রয় দিলাম আমার আচলে তালে, তুই আজকে থেকে আমার সন্তান। ভয়ে তাতে দৌড়ে পালাই তুলেছি, মানে হিজড়া দেখে আপনি ভয় পেতেন? আমি ভয়ে তাতে পালাই ছেড়ে দিতেছি। কেন ভয় পেতেছেন? আমরা একই রকম, আমরা ছোটবেলায় এরকম ছিলাম, মা বাবার কাছে কষ্ট পাই, আমরা সুবিধা আসছি। তারপরে গুরুর ঘরে আশ্রয় নিয়ে এখন এই আমার গুরু মরে গেছে, গুরুর বাজার ঘাটা আমার দিয়ে গেছে। তো তুই আয়, ভয় পাইস না। গুরুর বাসায় গেলাম, চিন্তা করলাম আমার তো থাকার জায়গা নেই, বাইরে এলাম, কই যাম, গুরুর বাসায় গেলাম। গুরু আমার আর কি কালকে একটা বড় অনুষ্ঠান করবো, বড় অনুষ্ঠান কি তোর আচল দিলে তুই আমার শিষ্য হয়ে গেলি। আমার সারা রাত বুঝাইলো, কারণ আমি একটু ভয় পাইতাছি, ভিতরে ভয়টা কাটানো, আমি সারা রাত আমাকে বুঝাইলো। বুঝানোর পরে তখন আমি আসলে এরাই মনে হয় আমার আপন। আমি তো আমার আত্মীয় স্বজন আমার বকাঝকা করে, এরা তো আমার একবারও বকলো না, এরা তো আমার আদর করতেছে। আচ্ছা, এরা তো বললো না যে মাথা লড়াইস না, এই করিস না সেই করিস না, বাড়িতে মায়ের খাই কথাও শুনি, তারপরে দুনিয়ার কথা শুনতে হয়। আর এখানে আসার পরে তারা আমাকে বলে যে না এটাই ছিল। সে আমাকে রাত্রেবেলা করে কি তখন 2টা-2:30
আমার কান দুটা ফুটা করে দিল, নাকে ফুটা করে দিল, আচ্ছা মানে সুই দিয়া ফুটা করে দিয়ে বললো কি কালকে অনুষ্ঠান, আমাকে একটা হলুদ শাড়ি কিনাই না পরাইলো, মানে ফুল দিয়ে সাজাইলো, সাজাইটা গায়ে হলুদ দিবে নাকি? হ্যাঁ মানে বাটিতে করে হলুদ আনলো, মিষ্টি আনলো, পান আনলো, পানের উপরে মিষ্টি রেখে আমাকে খাওয়াই দিয়া তখন বললো কি আজকে থেকে তুই আমার সন্তান। কি বলছে তারা, কি বলছে আর সে মানে বিভিন্ন বলবে এই যে পানের উপরে খড়ার দিলাম, চিন দিলাম, এটা যেমন তিতা, তুমি যদি কখনো আমাকে ছেড়ে যাও তাহলে এই তিতা ব্যবহার তোমার সাথে করবো, আর তুমি যদি আমাকে ছেড়ে না যাও, আমাকে সম্মান করো। এটা খেয়ে দেখছেন তিতা কিনা? না না, আমাকে খাওয়াই দিছে, এটা পুরোটাই আমাকে খাওয়াই দিছে। তিতা ওইটা এটা ফেলতে পারবা না, এই তিতাটাকে তুমি গিলে খেয়ে ফেলবা। আচ্ছা আমি তখন চাপায় খেয়ে ফেলছি, ওইটার সাথে মিষ্টি ছিল একটা রসগোল্লা, পুরোটাই খেয়ে ফেলছি। তখন বিরাট একটা অনুষ্ঠান হইলো, মোটামুটি একটা ছাগল খাসি না জব করে, তারপরে রান্না বান্না করে সমস্ত হিজড়াদেরকে খাওয়াইলো, প্রায় 200-300 হিজড়া ছিল। তো আচ্ছা আজ থেকে মোটামুটি 25 বছর 30 বছর আগের কথা, 25 বছর 27 বছর এমনই হবে। তো তারপরে এখন আমরা শাড়ি পরাইছি, শাড়ি পরার পর আমি আল্লাহ আমার এত ভালো লাগতেছে কেন, শাড়ি কিন্তু আমি আয়নার সামনে গিয়ে দেখতেছি, আল্লাহ আমার তো অনেক সুন্দর লাগতেছে, আমি মনে হয় মেয়ে হয়ে গেছি। আচ্ছা এখন আমি এই যে আমার ওনাদের সাথে নিয়ে ঘুরে শিখি দেওয়া, শিখাই দেওয়া, হাতে তালি দেওয়া, একটু দেখেন না কিভাবে এই শিখেছে, যে এইভাবে। একটু তালিয়ে দেন আমরা একটু আমি তালিয়ে- আসলে আমার হাতে একটু ব্যথা আছে তো। আচ্ছা হ্যাঁ তারপরে যাই হোক দোকান থেকে টাকা তুলতে হয় কীভাবে শিখাইলাম। এরপরে আমি মোটামুটি 7.5 বছর টাকা তুলতাম, 7.5 বছর লেখাপড়া পড়াশোনাটাকে আমি তখন স্টপ করি নাই। আমি গুরুমার কাছে বললাম কি গুরুমা আমি না পড়াশোনা করতে ইচ্ছে করি, আমাকে আল্লাহ তুই আমার সন্তান যেতে তো ভালো আছে, তুই দিনের বেলা কাজ করবি, রাতের বেলা তুই পড়াশোনা করবি, পড়াশোনা আর তোর স্কুলে আমি গিয়ে কথা বলবো, স্যারদের সাথে আমি কথা বলবো কীভাবে কী করতে হয়। একই স্কুল আমি তখন মানে একটি নবম শ্রেণী মানে ফাইনাল পরীক্ষাটা কাছাকাছি আছে। তো তখন গুরুমা গিয়ে আমার হেড স্যারের সাথে কথা বলতে আসলে পড়াশোনাটা ক্লোজ করতে পারছি না, আপনি এখন আমি জীবন থেকে একদম ধ্বংস করে দিয়েছে। তারপর তুমি ভয় পায় দিতে চাই না, গুরুমার এদিকে আরও ভয় পায় গেছে। আচ্ছা তখন গুরুমা যখন সব বুঝায় বললো তখন আমাকে নিয়ে নিল আবার, আমি আবার পড়াশোনা করতেছি, ক্লাসে যাচ্ছি আসতেছি। তারপরে এক পর্যায়ে পরীক্ষা দিলাম, আবার একটু ডাউন হলো পড়াটা, তখন আমার মানে একটু রোল নাম্বার 1 থেকে আমার 8 চলে গেল, কারণ ওই যে মাঝখানে একটা গ্যাপ ছিল। বা এই 1-1.5 মাস কি আপনার পরিবারের সাথে আপনার যোগাযোগ হয়েছে? আমি পরিবারের সাথে কারোর সাথে যোগাযোগ করতেছি না, আমি ওই দিক থেকে স্কুল যাচ্ছি, ওই দিক থেকে আবার মানে এই যে আপনার টিচাররা কি বাসায়, আমি শুনছি আমার বাসায় আমার গার্ডিয়ানরা নাকি আমাকে অনেক খোঁজ করেছে। না আপনার টিচার, আপনি যিনি স্কুলে গিয়েছেন বা আপনার টিচাররা কি বাসায় এসে বলেনি? না বাসায় ওনারা জানি না যে আমি বাসা ছেড়ে চলে গেছি, কিন্তু ওই শুধু আমার হেড স্যার জানতো। ও আচ্ছা হেড স্যার জানতো, এছাড়া অন্য কেউ জানতো না। আর যাই হোক মানে তখন আমি মোটামুটি এসএসসি রেজাল্ট দিবে তার কয়েকদিন আগে গুরুমা বলছে কি আমার বিএনপি বাজারটা তুলতে হইব আগারগা, তুই তুলে নিয়ে আয়। ওরা সবাই এখন মানে আপনাকে এখন কি একটা ইউনিটের নেতৃত্ব দিয়ে দিছিল যে হ্যাঁ আমাকে বিএনপি বাজার জিপার পীরের বাজার পুরোটাই আমার হাতে। আচ্ছা তারপরে আমরা শুনবো দর্শক, কারণ এই আপুর গল্পটা এতটা বিশাল আমরা এক পর্বতে শেষ করতে পারছি না, মানে কারণ তার যে লেখাপড়াটা মানে যত যা কিছু করছে কিন্তু তিনি কিন্তু পড়াশোনাটা চালিয়ে গেছেন। তারপরের গল্পটা আমরা পরের পর্বেই শুনবো। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।